সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 773তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, মৃত্যুর 3 বছর পর স্ত্রীকে জীবিত করল স্বামী। অলৌকিক এক বাস্তব ঘটনা ঘটল খুলনার বুকে। আমরা সবাই বিশ্বাস করি মৃত মানুষ কখনো দুনিয়াতে আর ফিরে আসে না। মৃত্যু মানুষের জীবনে একবারই আসে, কিন্তু সুমন তার অন্তঃস্থলের ভালোবাসায় আর সৃষ্টিকর্তাকে ডেকে প্রিয় মানুষটাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনে। কথাটা শুনতে যদিও আপনার কাছে অদ্ভুত লাগে, সত্যি এই গল্পটা এক অদ্ভুত জীবনের গল্প। প্রিয় বন্ধুগণ, আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সুমন হোসেনের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আমাদের খুলনার ভাই সুমন কাটিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মধু আহরণকারী। কথাটা বলতে অনেকেই প্রায় বুঝবেন, আমি বুঝিয়ে বলি। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বাবা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে এবং এই মধু বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার বাবা বিক্রি করে এবং সেই দিয়ে আমাদের পরিবারটা চলে। ছোটোবেলা থেকে পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না, আবার আহামরি যে কোনো সুখ ছিল ঠিক তেমনও না। সুখে দুঃখে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করে আস্তে আস্তে আমি বড় হই। বড় হতে হতে একটা পর্যায়ে আমার বাবা প্রায় মোটামুটি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আগের মতো সুন্দরবনে গিয়ে বাঘের সাথে যুদ্ধ করে বাবা মধু সংরক্ষণ করতে পারে না। কেমন জানি বাবা অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। বাবাকে দেখলে তখন অনেক মায়া লাগে, ইচ্ছে করে বাবার জন্য আমি কিছু একটা করি। কিন্তু আমার বড় যে ভাইটা আছে তিনি সম্পূর্ণ রকমের প্রতিবন্ধী ছিল, মানে কাজকাম ঠিকমতো করতে পারতো না। আর ওনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ভাইটা ছোটোবেলা থেকেই চোখে একটু কম দেখতো, প্রপারলি চোখে দেখতো না। এই জন্য ছোটোবেলা থেকে ভাইয়া তেমন কোনো কাজকাম করতে পারতো না। এবং আমিও তখন খুব বেশি একটা বড় হই নাই যে অনেক বেশি বড় হয়েছি আমি আব্বার সাথে গিয়ে কোনো কাজ করতে পারবো। বয়সটা তখন প্রায় একেবারেই কম, কিন্তু তারপরও চিন্তা করলাম যে আমার বাবা যেভাবে রিস্ক নিয়ে সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে মধু সংরক্ষণ করে, যে কোনো সময় আমার বাবার মৃত্যু ঘটতে পারে। অনেক ভয়ও তখন মনের ভিতর কাজ করে। একটা পর্যায়ে আমাদের ওই গ্রামের 8-10টা ছেলের মতো আমিও তখন আমার বাবার সাথে সুন্দরবনের ভিতরে ঢুকে মধু আনতে শুরু করি। বাঘসহ সুন্দরবনের বিভিন্ন হিংস্র প্রাণীর সাথে যুদ্ধ করে আমি আর বাবা তখন মধু সংরক্ষণ করতে থাকি এবং এই দিয়ে আমাদের জীবিকা চলতে থাকে। এরকম করে আস্তে আস্তে দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার বাবা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সুন্দরবনে মধু কাটতে যে গাছে উঠতে হবে আমার বাবার শরীরে আর সেই শক্তি থাকে না। একেবারেই বাবা তখন নিস্তেজ হয়ে পড়ে। আমি তখন চিন্তা করলাম যে আমি আর বাবাকে নিয়ে সুন্দরবনে যাব না, কারণ সুন্দরবনটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখানে যে কোনো সময় বাঘের থাবা পড়তে পারে। আমাদের গ্রামের প্রায় বেশিরভাগ মানুষগুলোই কারো কান নাই, কারো চোখ নাই, কারো হাত নাই এবং কেউ অর্ধভাবে পৃথিবীতে বেঁচে আছে। প্রত্যেকটা মানুষই প্রায় বাঘের থাবা থেকে বেঁচে আসছে এবং অনেক মানুষকেই বাঘ খেয়ে ফেলেছে। আমাদের গ্রামটা এক বাঘের ভীতু গ্রাম বলাই চলে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার বাবা যেহেতু এতটাই দুর্বল, যদি কোনো সময় বাঘ এসে আমার বাবাকে অ্যাটাক করে তবে আমার বাবার পক্ষে উঠে দাঁড়িয়ে দৌড়িয়ে পালানোটা কোনো অবস্থায় সম্ভব হবে না। যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বাবার সাথে মধু কাটতে সুন্দরবনে যাব না। এক পর্যায়ে আমি আমার মাকে বললাম যে মা, বাবাকে মানা করো যাতে সুন্দরবনে না যায়, কারণ বাবার শরীরের ওরকম শক্তি নেই যে সুন্দরবন থেকে মধু কেটে বাঘের সাথে যুদ্ধ করে সেই মধু সুন্দরবন থেকে বের করবে। তো মাও তখন বাবাকে বুঝাইলো যে একটা কাজ করো, তোমার এই বয়সে আর এসব করার কোনো প্রয়োজন নাই, তুমি আর যেও না। আমার আব্বা তখন যাইতো না, কিন্তু আব্বা একটা কথা বলতো যে সুমন তো অনেক ছোটো, ও তো এখন আসলে অতটা বড় হয় নাই, কিন্তু ও কীভাবে ও তো একা তো সুন্দরবনে ওকে যেতে দেওয়া হবেই না। সুন্দরবনে একা যাওয়াটা ওর জন্য অনেক রিস্ক, এভাবে একা একা সুন্দরবনে ওকে যেতে দেওয়া হবে না। বাবা তখন আমার মাকে এগুলো বলে। তখন আমার মা বলে যে একটা কাজ করো, আমাদের পার্শ্ববর্তী বাড়ির একজন কাকা আছে, নাজিমউদ্দিন কাকা। তো আমার মা বললো একটা কাজ করো, ওই নাজিমউদ্দিন ভাইয়ের সাথে ওরে পাঠাও।
নাজিমুদ্দিন ভাই তো মধু আনে এবং নাজিমুদ্দিন ভাইয়ের সাথে গেলে যে মধু পাবে দুজনে মিলে ভাগ করে নেওয়া যাবে, নাজিমুদ্দিন ভাইয়ের সাথে পাঠাও। পরে আমাদের পার্শ্ব ঘরের এক কাকা নাজিমুদ্দিন কাকা এবং নাজিমুদ্দিন কাকার সাথে আমার মা তখন পরিচয় করাই দেয়, মানে আমাকে বলে আর কি নাজিমুদ্দিন কাকা আমাকে নিয়ে যাওয়ার জন্য। নাজিমুদ্দিন কাকাও তখন আরেকজনের সাথে মধু আনতো, তো ওই লোকটা আসলে খুব একটা ভালো ছিল না, ওনার সাথে সবসময় ভাগাভাগি নিয়ে অনেক ঝগড়া হতো, যার জন্য নাজিমুদ্দিন কাকা আমাকে বলল যে ঠিক আছে আমি আজকে থেকে তোকে নিয়ে যাব। এরপরে আমি আর নাজিমুদ্দিন কাকা একসাথে মধু আনার জন্য সুন্দরবনে কাজ শুরু করি। আমরা দূর বনের ভিতরে গিয়ে, যেখানে মানুষের কোনো পা পড়েনি, বাঘের সাথে যুদ্ধ করে আগুনের টুকরি হাতে নিয়ে আমরা মধু কাটি এবং সেই মধু জীবন মরণ পাড়ি দিয়ে আমরা সুন্দরবন থেকে নিয়ে আসি। এভাবেই আমাদের জীবিকা চলতে থাকে। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। আমি তখন একেবারে টাগরা যুবক। একদিন ভাই ফজরের কিছুক্ষণ আগে আমরা মধু আনার জন্য যাই। ফজরের কিছুক্ষণ আগে আমরা সুন্দরবনে ঢুকতাম এবং সেই সময়টাতে আসলে মধু আনার জন্য সবচেয়ে মুখ্য সময় ছিল। তো ওই সময় মধু আনার জন্য যখন ভিতরে যাই, আমি, নাজিমুদ্দিন কাকা, সাথে আমাদের আরও 2জন লোক ছিল, আমরা টোটাল 4 জন মানুষ। সবাই মিলে যখন মধু আনতে যাই, নাজিমুদ্দিন কাকা তখন নিচে ছিল, আমি আর বাকিরা সবাই উপরে ছিলাম। শুধু এইটুকু আমি চোখে দেখেছিলাম যে কিছু একটা জিনিস জাস্ট বাতাসের মতো এসে নাজিমুদ্দিন কাকাকে সুন্দরবনের ওই মধুর গাছ থেকে, মধু থাকা ওই গাছের নিচ থেকে টান দিয়ে নিয়ে গেল। আমরা 3টা মানুষ তখন গাছের উপরে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমাদের কিছুই করার ছিল না। মুখে করে ঠিক যেমন করে গ্রামের বাড়িতে চিল যেমন করে মুরগির বাচ্চাকে মুখে করে নিয়ে দূর আকাশে উড়ে যায়, ঠিক তেমনি একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ এসে আমার নাজিমুদ্দিন কাকাকে মুখে করে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল। আমরা সবাই চিৎকার করছি হই 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 করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বাঘ কারো দিকেই ফিরে তাকায়নি, মুখে করে ওর আহার নিয়ে চলে গেল। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে তখন চিৎকার করতেছিলাম, কান্না করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। অনেক কষ্টের পরে যখন একটু একটু করে সূর্যের আলো উঠতে শুরু করে, লাঠি মশান হাতে করে আমরা তখন ওখান থেকে নেমে জীবন মরণ পাড়ি দিয়ে তখন বাড়িতে আসি। বাড়িতে এসে চিৎকার করে সবাইকে বলতে থাকি যে নাজিমুদ্দিন কাকাকে নিয়ে গেছে বাঘে, ওনারে পাই নাই। সবাই তখন কান্নাকাটি করতেছে, কিছুই করার নাই। নাজিমুদ্দিন কাকার 2টা ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে। বড় মেয়েটার নাম হচ্ছে নার্গিস আর ছোট ছেলেটার নাম হচ্ছে নাহিম। নার্গিস যদিও একটু বড় হয়েছে, কিন্তু নাহিম অনেক ছোট। এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি যখন মরে গেল, ওনার পরিবারটা সম্পূর্ণভাবে ভেঙে পড়লো। মানে পরিবারে ইনকাম করার মতো আর কোনো লোক ছিল না। একটা পর্যায়ে আমি তখন কী করলাম, যেহেতু উনি আমার সাথেই গেল এবং আমার সাথে গিয়ে ওনার জীবনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, সে জায়গা থেকে আমি নিজেই চিন্তা করলাম যে আমি নাজিমুদ্দিন কাকার জন্য কিছু একটা করব, ওনার পরিবারের জন্য। দেন আমি তখন একাই সুন্দরবনে মধু আনতে শুরু করি এবং আমার সাথে যারা যায় আমি তাদের সাথেও যাই, কিন্তু সেখান থেকে একটা বাঘ আমি নাজিমুদ্দিন কাকার পরিবারে দিয়ে দিই, মানে নার্গিসকে দিই আর নাহিমকে দিই, ওদেরকে দিই। এমন করে তখন আমি কাজ করতে শুরু করি। আমার তখন প্রায় নাজিমুদ্দিন কাকা মরে যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমার দাদি ওই সময় বেঁচে ছিল। আমার দাদি তখন হঠাৎ করে আমার মাকে বলতেছিল যে নার্গিস মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং মেয়েটা দেখতে অনেক ভালো, কিন্তু ওর বাবা যেহেতু মরে গেছে, মেয়েটা সম্পূর্ণ একা হয়ে গেছে। আমার মাকে বলে একটা কাজ করো, তোমার ছেলে সুমনকে এই মেয়েটাকে বিয়ে করাও। এটা বলার পরে আমার মা এবং দাদি মিলে তখন সিদ্ধান্ত নেয়। নার্গিস তখন আসলে বয়সে খুব একটা বড় ছিল, মানে আমার থেকে বয়সে খুব বেশি একটা না, মানে ওর বয়স আসলে তখনও বিয়ের বয়স হয়নি, আমারও বিয়ের বয়স হয়নি, এরকম একটা অবস্থা। তো আমি যেহেতু নার্গিসদের পরিবার চালাচ্ছি, নার্গিসের খরচ চালাচ্ছি, তো সেই জায়গা থেকে নার্গিসকে আমার বিয়ে করাটাই ভালো হবে, এমনটাই আমার দাদি এবং আমার মা আর আমার পরিবারে অন্য মানুষগুলো মনে করে। তো আমার বড় ভাই তো মানসিক প্রতিবন্ধী, ওনার তো বিয়ে হবেই না বা উনি বিয়ে করবেও না। তো সেই জায়গা থেকে আমার যতটুকু বয়স হয়েছে অতটুকু বয়সে মা আমাকে বিয়ের জন্য একরকম প্রেশার দেয় এবং সাথে সাথে দাদিও আমাকে একই কথা বলে যে একটা কাজ করো, নার্গিস দেখতে তো অনেক সুন্দরী আছে, তার তুমি বিয়ে করো। ওই সময় কিন্তু আমার আসলে কোনো ভালো লাগা, ভালোবাসা বা কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না যে আমি কাউকে ভালোবাসি বা এরকম কোনো কিছু। কিন্তু নার্গিসকে যখন আমার সাথে, মানে আমার পাশে দাঁড় করানো হলো বা নার্গিসকে আমাকে বিয়ে করার কথা বলা হলো, আমি তখন আসলে একটু থমকে দাঁড়িয়েছি। মানে আসলে কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। একে তো বয়স অনেক বেশি কম, আর তার উপরে ওই মেয়েটাকে বিয়ে করব, মানে কেমন যেন একটু লাগতেছিল আর কি। ওকে আসলে বউ হিসাবে আমি কোনোদিন দেখি নাই। যেহেতু আমরা একই পাড়াতে, একই মহল্লাতে বড় হয়েছি, ওর সাথে আমার সম্পর্কটা ছিল একেবারে বন্ধুত্বপূর্ণ। এবং ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওদের পরিবারটাকে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো আমি টেনে নিয়ে যাচ্ছিলাম। তো যার জন্য দেখা গেল কি যে আমি ওদেরকে একটু অন্যভাবে দেখতাম, অনেক ভালো একটা সম্পর্ক, অনেক সুন্দরভাবে দেখতাম। তো সেই জায়গা থেকে ওকে বউ হিসাবে দেখাটা আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে পড়লো, একটু কঠিন হয়ে পড়লো। তারপরেও চিন্তা করলাম যে বিয়ে তো করতেই হবে,
আজ হোক আর কাল তো নার্গিস যেহেতু আমাদের পার্শ্ববর্তী ঘরের মেয়ে, ওকে বিয়ে করলে হয়তো আমার আম্মুর জন্য একটু হেল্পফুলি হবে, কারণ ও আমাকে বুঝবে। নতুন একটা মেয়ে বাইরে থেকে এসে যতটুকু আমার মাকে বুঝবে, নার্গিস আমার মায়ের কাছে থেকে হয়তো আমার মাকে তার চেয়েও বেশি বুঝবে। এই সিদ্ধান্তটা নিয়ে আমি তখন পরিবারকে জানালাম যে ঠিক আছে, তোমরা যদি নার্গিসের সাথে আমার বিয়েটা পড়াই দিতে চাও তাহলে সেই জায়গা থেকে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। দেন আমি আমার মাকে এগুলো বললাম, মাও তখন মোটামুটি রাজি হলো। একইভাবে বিষয়টা আমার বাবাকে জানালো, আশেপাশের সমস্ত মানুষকে জানালো। তখন তো নার্গিসের আসলে তেমন কোনো গার্ডিয়ান ছিল না, গার্ডিয়ান একমাত্র ছিল ওর মা, আর কেউ নেই। তো আমার মা তখন, আমার পরিবারের মানুষগুলো তখন নার্গিসের আম্মুর সাথে কথা বলে। কথা বলার পরে তারা তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাহলে বিয়ে হবে। দেন পারিবারিকভাবে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে সবাইকে জানিয়ে শুনিয়ে নার্গিসের সাথে আমার বিয়ে হয়। এবং বিবাহিত দিনটা আমার খুব মধুর থাকে। বাসর ঘরটাও আমার জন্য খুবই মধুর একটা বাসর ঘর থাকে, কারণ আমার বোন নার্গিস যথেষ্ট পরিমাণে নম্র, ভদ্র এবং আমার প্রতি তার প্রচুর পরিমাণ অগাধ ভালোবাসা ছিল। এতটাই ভালোবাসা ছিল যে যা আমি বলে বোঝাতে পারবো না। কনকনে শীতের রাতে আমার যখন গোসল করা লাগতো, নার্গিস এরকম খুঁটি কাটা দিয়ে, সুন্দরবনের গোলপাতা দিয়ে ও তখন গরম পানি গরম করে আমাকে গোসল করতে দিত, আমাকে নিজ হাতে খাওয়াই দিত, ছোটো বাচ্চার মতো ডলে ডলে আমাকে গোসল করাই দিত। এত পরিমাণের ভালো নার্গিস আমাকে বাসতো যে ভালোবাসার কথা আমি বলে বোঝাতে পারবো না। ওর ভালোবাসা আমি কখনো ভুলতেও পারবো না। এরকম করে দিনের রাতগুলো সামনে দিয়ে কাটতেছে। আমার বয়স তখন প্রায় 21-এর কাছাকাছি। যখন 21 বছর আমি টাকরা যুবক, এই পর্যন্ত কিন্তু নার্গিসের ঘরে কোনো সন্তানাদি হয়নি। নার্গিসের কোনো সন্তানাদি হয়নি, এবং সন্তান কেন হয়নি এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমার দাদি, আমার মা অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, অনেক পানি পড়া, তাবিজ, এটা ওইটা অনেক কিছুই দিয়েছিল, কিন্তু তাতেও আসলে কোনো কাজ হয়নি। নার্গিসের ঘরে কোনো সন্তান হয়নি। তো যাই হোক, সন্তান যেহেতু হয়নি এবং এই বিষয়ে আমরা কোনো কিছু জানিও না, এর বিষয়তেও পড়ে আসি। তো এরকম করতে করতে হঠাৎ করে আমাদের একটা থাম্বলখানা আমরা তৈরি করলাম। থাম্বলখানা বলতে সুন্দরবনের মানুষের এই থাম্বলখানাটা বুঝবে। থাম্বলখানা বলতে আমরা যে সুন্দরবন থেকে মধু কেটে আনি এবং সেই মধু যতটুকুই হোক অতটুকুই আমরা তখন আমাদের বাড়িতে নিয়ে আসতাম। কিন্তু থাম্বলখানার একটা জায়গা আমরা তৈরি করলাম, এবং যে জায়গার ভিতরে আমরা মধুগুলোকে রাখবো, ধরেন এক টুকরো মধু কাটলাম এবং সেটা এনে ওই থাম্বলখানাতে রাখলাম। রাখার পরে সেখান থেকে আবার সুন্দরবনে গেলাম, আবার মধু কাটলাম, কেটে আবার ওইখান থেকে একেবারে সুন্দর পরে সব মধু নিয়ে ঘরে ফিরলাম। এটাকে থাম্বলখানা বলে। তো সুন্দরবনের পাশেই একটা ছোট্ট বাড়িতে আমরা তখন থাম্বলখানা তৈরি করি। তো থাম্বলখানার মধ্যে আমরা তখন মধুগুলো রাখি এবং সেখান থেকে আমরা সন্ধ্যার পরে মধু বাড়িতে নিয়ে আসি। তো এই থাম্বলখানার ওইখানে একটা পরিবার ছিল আর কি, একটা পরিবার থাকতো। এটা সুন্দরবন ঠিক গেছেই একটা ছোট্ট গ্রাম, এবং ওই গ্রামেরই একটা বাড়ি। তো সেই বাড়িতে শাপলা রায় নামক একটা মেয়ে ছিল, মানে এটা একটা হিন্দু ফ্যামিলি ছিল আর কি, সবাই হিন্দু। তো ওদের পরিবারে আমরা হচ্ছে মধুটা রাখতাম এবং সেখান থেকে আমরা তখন দিন শেষে মধু নিয়ে বাড়ি ফিরতাম। তো সেই জায়গার ভিতরে হিন্দু মেয়েটা ছিল যে শাপলা, তো এই মেয়েটা আমাকে খুবভাবে হচ্ছে অন্যভাবে দেখতো বলতে অন্যের মধুর মাঝে যদিও কোনো সমস্যা হইতো, ওরা মধু চুরি করতো, সোজা কথা যেটা, ওর পরিবারের মানুষগুলো বিভিন্ন ধরনের মধু নিয়ে গেলে একটু একটু করে চুরি করে রাখতো, কিন্তু কখনো আমার মধুতে তারা হাত দিত না। তার পরিবারের মানুষগুলো মধুর প্রতি তাদের কোনো অন্যরকম একটা ইয়ে ছিল। তো যাই হোক, এবং এই শাপলা মেয়েটার সাথে আমার আস্তে আস্তে করে একটা ভালো সম্পর্ক হয়। তো মেয়েটা যদি হিন্দু ছিল, আমি মুসলমান ছিলাম এবং আমি বিবাহিত। আর আমার বিবাহিতের বিষয়টা আমি বাইরের কোনো লোককে জানাইতে চাই না, বা আমার সাথে যারা কাজ করে তারাও কখনো আমাকে যে বিবাহিত তারা বলেই না। নার্গিস কখনো আমাদের বাড়িতে, কখনো ওদের বাড়িতে, যেহেতু আমাদের পাশাপাশি ঘর, দুই ঘরে মিলিয়ে থাকতো। ও যে আমার বউ এটা এলাকার কেউ বলতো না। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে এই শাপলা মেয়েটার সাথে আমার আস্তে আস্তে করে একটা সম্পর্কতা তৈরি হয়। আসলে এই সম্পর্কতাটাকে আমি জানি না এটাকে কি ভালোবাসা বলবো নাকি অন্য কিছু বলবো। যেমন মেয়েটা আমাকে দেখলে মুচকি মুচকি হাসে, আমার দিকে তাকায় থাকে এবং আমার সাথে কথা বলার জন্য ও কেমন জানি একটা অন্যরকম আগ্রহ তৈরি করে। আমাকে যেখানেই দেখে সেখানে আমার দিকে তাকায় থাকে। এরকম করে বেশ কয়েকদিন কেটে যায়। আমার হাতে কিন্তু ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, এবং মোবাইল ফোনের কোনো জামানও আসলে ওই সময় নাই। বেশিরভাগ সম্পর্কগুলো চিঠিপত্রের মাধ্যমেই হইতো আর কি। মোবাইল ফোন থাকলেও আমাদের এলাকাতে ওভাবে প্রচলন ছিল না, কারণ আমাদের এলাকাটা একেবারে সুন্দরবনের পাশাপাশি, যার জন্য ওখানে মোবাইলের নেটওয়ার্কটা খুবই কম পাওয়া যেত। নেটওয়ার্ক ছিল না বললেই চলে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তখন হলো কি, বেশ কয়েকদিন পরে এই শাপলা মেয়েটা আমাকে একটা চিঠি লেখে, এবং চিঠির ভাষায় সে ইনিয়ে বিনিয়ে আমাকে কিছু একটা বলতে চায়, যদিও সেটা সে স্পষ্ট করে বলেনি। আমি দেখতে সুন্দর, আমার কথা বলা সুন্দর, আমার চাহনি সুন্দর, আমি লম্বা, আমি ফর্সা, আমাকে খুব ভালো লাগে, ওই রকম করে অনেক কিছু লেখে, কিন্তু চিঠির কোথাও লেখা ছিল না যে ও আমাকে ভালোবাসে। চিঠিটা হাতে পাওয়ার পরে আমি তখন ঘরে এসে চিন্তা করতেছিলাম যে ও তো আমাকে চিঠিটা লিখলো, এখন আমি আসলে কি করতে পারি, এই চিঠির উত্তরটা আমি কিভাবে দিব। আমি যদি ওকে বলি যে না আমি ওকে ভালোবাসি না, বা আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে, এই জিনিসগুলো লেখার পরে যেটা হবে সেটা হচ্ছে, শাপলা
আমার উপর একটু ক্ষেপে যাবে। আগের যেই মানে আমার যে মধুগুলোকে যেমন করে যত্ন করে রাখতো, অন্যের মধুকে চুরি করতো বা অন্যের মধুকে বিনষ্ট করতো, আমার মধুকে তো এরকম কোনো কিছুই করতো না। তো এখন যদি আমি তাকে বলি যে আমি তাকে ভালোবাসি না বা অন্যরকম নেগেটিভ কোনো একটা রিপ্লাই করি, তাহলে হয়তো আমার মধুকে সেভাবে দেখবে না, আমার মধুগুলোকে অন্যজনের মধুর মতো দেখবে। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে ভালোবাসি বা না বাসি, সম্পর্ক করি বা না করি, কিন্তু ভালোবাসা বা সম্পর্কের একটা অভিনয় তার সাথে আমি করে যাই। এবং সেই অভিনয়টা সম্পূর্ণ আমার নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য এই কারণে যে আমি যদি তার সাথে এই অভিনয়টা করে যেতে পারি, তাহলে আমার সমস্ত কিছু ঠিক থাকবে, আমার মধুগুলোও ঠিক থাকবে এবং সে আমাকে একটু অন্যভাবে যত্নাত্নি করবে। আমি তখন চিঠির উত্তরটা খুব সুন্দরভাবে তাকে লিখিত দিলাম। এমনিভাবে সে যেমন করে দিল তেমনিভাবেই দিলাম। চিঠির উত্তরটা পাওয়ার পরে এরপরেই শাপলার সাথে শুরু হয় আমার একটা চোখাচোখের ভালোবাসা। সেই সময় পর্যন্ত কিন্তু আমার বউ নার্গিস আমাকেই ভালোবাসে বা আমার সাংসারিক জীবন চলতেই থাকে। তো চোখাচোখের একটা সম্পর্ক হয়, ও আমাকে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো ওরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতো, ওর মা ওর বাবা অনেক পিঠা তৈরি করতো এবং তারা তখন আমাকে বিভিন্ন পিঠা খাইতে দিত, এই পিঠা ওই পিঠা আমাকে খাইতে দিত। আমার তখন খুব ভালো লাগতো। মানে আসলে সত্যিকার অর্থ বলতে গেলে কি জানেন, বিবাহিত পুরুষটা যখন কোনো পরকীয়ায় পড়ে, তবে বউয়ের চেয়েও ওই মেয়েটাকে বেশি ভালো লাগে এবং আমার বেলায়ও ব্যতিক্রম কিছু হলো না। আমারও নার্গিসকে, আমারও শাপলাকে অসম্ভব ভালো লাগতে শুরু করে এবং এতটাই ভালো লাগে যে আমি শাপলাকে ছাড়া কোনো কিছু বুঝিই না। আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হয়। একদিন মধু কাটতে না গেলেও আমি শাপলাকে দেখার জন্য ওই দুম্বা বাড়িতে যাই। সম্পর্কটাকে এমনভাবে সামনের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলাম, আমি কাউকে বিষয়টা বুঝতে দিই নাই যে শাপলার সাথে আমার গভীর কোনো সম্পর্ক আছে। মানে আমি শাপলাকে অনেক বেশি ভালোবাসি, এই বিষয়টা আমি কখনো কাউকে বুঝতে দিইনি। এমনি শাপ্পার সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, এটা হয়তো অনেকেই মনে করে, মানে অনেকের মনে এই ধরনের চিন্তাভাবনা জাগতে পারে। এইভাবেই সময়গুলো কাটতেছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো পাস হতে হতে কেমন জানি শাপলার প্রতি আমি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি। দিন যত সামনের দিকে যাচ্ছে ঠিক ততটাই আমি নার্গিসকে ভুলে শাপলার প্রতি বেপরোয়া হয়ে উঠতেছি। কিন্তু শাপলা তো হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে এবং সে তার ধর্ম পালন করে এবং তার সাথে তো আসলে আমার সম্পর্ক ওভাবে হওয়ার কথা না, কারণ যেহেতু আমি মুসলিম। কিন্তু তারপরেও প্রেম না মানে কোনো ধর্মের কাহিনী, ভালোবাসা কোনো জাত বেজাত কোনো কিছুই মানে না। ওর সাথে আমার একটা সময় আসলে এভাবে চোখাচুকি করতে করতে ভালোবাসা হয়েই যায়। আমার নিজের বউয়ের থেকেও ওর প্রতি আমার টান ভালোবাসা আরও বেশি বাড়তে থাকে। সময়গুলো এভাবে পাস হতে ছিল, মনের ভিতর একটা ভয় কাজ করে, শাপলা না জানি কখন জেনে যায় আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে। এবং এটা যদি শাপলা কখনো জানতে পারে, তো আমার চেয়েও কষ্ট মনে পৃথিবীতে আর কেউ পাবে না। এই ভয়টা প্রত্যেকটা মুহূর্তে আমাকে তাড়া করে বেড়াতো। না আমি খাইতে পারতাম, না আমি ঘুমাইতে পারতাম। প্রতিটা মুহূর্তে শাপলা শাপলা করে আমি কাঁদতাম যে আল্লাহ, এমন কোনো কিছু না ঘটুক, এমন কোনো ব্যাপার শাপলা না জানুক যেটা জানার পরে শাপলা আমাকে ছেড়ে চলে যাবে। এবং শাপলা যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কখনোই সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। সুন্দরবনে মধু কাটা তো দূরের কথা, আমি ঠিকমতো হাঁটতেও পারবো না। এত পরিমাণের আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব। এরকম করে চিন্তাভাবনা করতেছি। প্রায় শাপলার সাথে আমার সম্পর্কটা 3 বছর মতো থাকে এবং ওই 3 বছরে আমাদের মাঝে এমন কিছু সম্পর্ক হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না। এবং এই 3 বছরে শাপলা একটাবারের জন্যও কিন্তু জানে নাই যে আমি বিয়ে করছি, আমার বউ আছে। কারণ শাপলা কোনোদিনও আমাদের মধু কাটা অন্য কোনো লোকের সাথে কথা বলতো না এবং ওর পরিবারের সাথেও ওর সম্পৃক্ততা খুব একটা ভালো ছিল না। ও একা একা থাকতো, সুন্দরবনের আশেপাশে ঘুরে বেড়াতো এবং কেমন জানি বনত্রী একটা মেয়ে বলাই চলে, এরকমভাবেও থাকতো। তো যাই হোক, এমনভাবেই সময়গুলো কাটতেছে। 3 বছর পরে তখন শাপলা প্রায় অনেক অংশেই যুবতী হয়ে পড়ে। তখন চারদিক থেকে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। আর হিন্দু ধর্মের মেয়ে তো একটু একটু লেট করেই বিয়ে হয়, তো সেক্ষেত্রে তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাওয়ার পথে, তো সেখানে তার বিয়ে হবে। তো এদিক সেদিক তারা লোক দেখতেছে তাদের গোত্র অনুযায়ী, ধর্ম অনুযায়ী। তো এখনও আমাকে প্রেশার দিতেছে যে দেখো সুমন, আমার তো বিয়ে হয়ে যাবে, আমার আব্বু আম্মু তো আমার জন্য মানে ছেলে দেখতেছে, এখন কি করা যায়, তুমি কিছু একটা করো তাড়াতাড়ি, তোমার পরিবারকে জানাও। আমি তখন বললাম যে এটা তুমি কি বলো, আমি আমার পরিবারকে কি জানাবো? আর আমার পরিবারকে যদি আমি এই বিষয়টা জানাই, আমার পরিবারকে কখনো রাজি হবে? তুমি হিন্দু ধর্মের মানুষ, আমি মুসলিম ধর্মের মানুষ, আমাদের সম্পর্ক তো এমনিতেই হবে না। আর এটা পরিবারকে জানিয়ে লাভ কি? ও আমাকে বলে তাহলে তুমি যে এতদিন আমার সাথে থেকেছো, আমার সাথে এত ধরনের সম্পর্ক তৈরি করেছো, এগুলো কেন করলা? এবং এইসবের মানে কি? আজকে 1 দিন 2 দিন না, প্রায় 3 বছর ধরে তোমার সাথে আমি এরকম শারীরিক সম্পর্কে লিপ্ত আছি। আমি তখন বললাম যে দেখো আসলে মানে আমি তোমাকে কী বলবো জানি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি যে আমি আসলে বোঝাতে পারবো না। কিন্তু এত যে ভালোবাসি, সে ভালোবাসার শেষ পরিণতি কী আমি সেটা জানি না। কারণ ধর্মের একটা বিশাল প্রাচীর, ধর্মের একটা বিশাল দেওয়াল আমাদের দুজনের মাঝে দাঁড়িয়ে আছে। এই দেওয়াল ভেদ করে আমরা একজন আরেকজনের কোনো দিনও হতে পারবো না। ও আমাকে বলে না,
আমি প্রয়োজনে মরে যাব, তারপরেও আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। একরকম ও আমাকে প্রেশার দিতে শুরু করে। আমি তখন রাজি হচ্ছিলাম না। আমি আর ওই বাড়িতে মধু রাখার জন্য যাই না। ওই বাড়ি থেকে আমি একটু একা একা দূরে দূরে থাকতেছি। আমাদের সাথে কাজ করা আরেকটা ছেলের কাছে শাপলা তখন খবর দেয় যে আমি যদি ওর সাথে দেখা না করি তাহলে সে আত্মহত্যা করবে। ভয়টা এমনভাবেই তখন কাজ করে, কারণ ওই বাড়ির থাম্মান বাড়ির মানুষগুলো কিন্তু খুব খারাপ। যদি জানতে পারে আমার সাথে সম্পর্কের সূত্র ধরে শাপলা মারা গেছে, তাহলে সুন্দরবনের আশেপাশে যদি তারা আমাকে পায়, আমাকে কেটে টুকরো করে ফেলবে। তারা খুবই ডিয়ারিং, খুবই খারাপ। এই চিন্তাভাবনা করে আমি তখন ভয়ে ভয়ে শাপলার সাথে দেখা করার জন্য আবারও যাই। যখন দেখা করার জন্য যাই, আমি তখন বিকেলবেলা যাই, প্রায় আসরের নামাজের পরে, মাগরিবের একটু আগে। তো গেলে পরে ওর বাবা মা সব আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার সুমন, এখন যে তুমি আর মধু রাখার জন্য আসো না কেন? আমি বললাম যে না, মধু তো আর আগের মতো অত বেশি পাই না যে জমা দিয়ে আবার গিয়া মধু কাটবো। মধু খুব কম পাই, যেগুলো আসলে টুকরির মধ্যে রেখেই মধু কাটা যায়। তো সবাই বলে, ওর বাবা বলতেছে যে এটা কেমন কথা বলো, বাকিরা সবাই এত মধু পায় অথচ তুমি পাও না, এটা কোনো কথা হইলো? সবাই মধু রাখার জন্য আসে, 12টা 1টা বাজে, অথচ তুমি আর আসো না। আমি বললাম যে ঠিক আছে কাকু, আসবো নি, মধু পাইলে আসবো। এরকম করে তখন আমি শাপলাকে ইশারা দিলাম। ও তখন ঘরের পিছনে আসছে। মাগরিবের আজান তখন প্রায় দিয়ে দিছে। মাগরিবের আজানের গুটগুটে অন্ধকার তখন চারপাশে। ও তখন আমাকে বলতেছে তুমি চাচ্ছটা কি? আমি বললাম দেখো, আমি কি চাচ্ছি এটা আমি নিজেও জানি না, তবে সত্যিকার অর্থে তোমার আমার মাঝে ধর্মের যে প্রাচীর, এই প্রাচীর ভাঙার ক্ষমতা আমার নাই। আমি এই প্রাচীর ভাঙতে পারবো না। এই প্রাচীর ভেঙে আমি তোমাকে আমার করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও এবং তোমার পরিবার যেখানে তোমার বিয়ে ঠিক করেছে তুমি সেখানেই বিয়ে বসো। এটা বলার পর তখন ডিরেক্টলি আমাকে বলতেছে আমার পরিবারের পছন্দে যে আমি বিয়ে করব না, এটা তো আমি তোমাকে আগেও বলেছি, এটা নতুন করে বলার কিছুই নেই। তবে সুমন, আমি জাস্ট তোমাকে এই বিষয়টা জানাই রাখি, আমি কার জন্য কী করবো ওইটুকু আমি জানি না। তবে আমি তোমাকে জাস্ট এইটুকুন বলে রাখি যে আমি তোমার জন্য মরে যেতে পারবো। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করে তোমার পথ আমি ক্লিয়ার করে দেব। আমি তোমাকে কোনোভাবেই কষ্ট দিব না। তুমি আমাকে ভালোবেসে যদি তোমার ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, তো ঠিক আছে, সেই অপরাধের অপরাধী হয়ে আমি সব কিছু ছেড়ে চলে যাব। আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে বিরক্ত করব না। আমি তখন বললাম যে দেখো, তুমি এভাবে আমাকে দোষারোপ করতে পারো না। আর তুমি যদি মুসলিম হইতা তাহলে আমার কোনো সমস্যা ছিল না। আমি পরিবারের 10 জনকে জানিয়ে তোমাকে আজকেই বিয়ে করে ফেলতাম। আমি তো তোমাকে বিয়ে করতে চাই অলমোস্ট। আমার তো তোমাকে বিয়ে করার জন্য কোনো রকমের ইয়ে নাই। আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু এটা যদি এরকম হয়ে যায়, আমার তো আসলে কিছু করার নেই। তুমি আমাকে বলো। ও আমাকে বলে দেখো, তুমি ভুল বুঝতেছো, আমি অন্য ধর্মের, তো কি হয়েছে, তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি বললাম তুমি কি ধর্ম চেঞ্জ করবা? ও আমাকে বলে আমি ধর্ম পরিবর্তন করলে তো আমার পরিবার আমাকে মেরেই ফেলবে। আমি বললাম একই তো, আমার পক্ষেও তো হিন্দু হওয়া সম্ভব না। মুসলিম সেজে যে আমি হিন্দু হয়ে তোমাকে বিয়ে করব, এটাও তো আমি পারবো না। সো তোমাকে তো ধর্ম পরিবর্তন করতে হবে। ও আমাকে বলে ঠিক আছে, তাহলে আমি ধর্ম পরিবর্তন করবো, অ্যান্ড ধর্ম পরিবর্তন করে আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমাকে 1 সপ্তাহ মতো সময় দাও এবং আমি 1 সপ্তাহে কিছু টাকা পয়সা জোগাড় করি, কিছু গয় গোজার করি, এরপরে না আমি একটা সিদ্ধান্ত নিব। এই কথা তাকে বললাম। অ্যান্ড ও আমাকে বলে ঠিক আছে, তাহলে তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম এবং 1 সপ্তাহের ভিতরে তুমি সব কিছু ঠিক করো। সপ্তাহখানিক পরে আমি তখন একইভাবে আবারও পুনরায় মধু কাটতে শুরু করি এবং নার্গিসের সামনে গেলে আমার মাথাটা তখন নিচু হয়ে যায়। আসলে নার্গিস কিন্তু আমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আমি কি করব আসলে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ আমার প্রতি নার্গিসের অগাধ ভালোবাসা। এই ভালোবাসার সাথেও আমি আসলে বেইমানি করতে পারতেছি না, কারণ নার্গিস আমাকে এত বেশি ভালোবাসে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তার উপরে শাপলার ভালোবাসা আমার প্রতি অগাধ। আমি না পারতেছি শাপলাকে ছাড়তে, একইভাবে না পারতেছি নার্গিসকে ছাড়তে। আমি খুব বিপদে পড়ে গেলাম। সপ্তাহের ওই দিনগুলো 1 দিন 2 দিন করতে করতে প্রায় 4 দিন পার হয়ে গেল। হাতে সময় আছে আর মাত্র 2 থেকে 3 দিন। শাপলা আমাকে প্রেশার দিয়েছে, তুমি কী সিদ্ধান্ত নিয়েছো? নার্গিসও অনেক বিষয় সন্দেহ করে ফেলেছে। আমি তখন একটা বিষয় চিন্তা করলাম, আসলে সত্যিকার অর্থে আমি যদি নার্গিসের কাছ থেকে চলে যাই, তাহলে নার্গিস হয়তো মরে যাবে না। ওর মা আছে, ওর ফ্যামিলির অন্য মানুষগুলো আছে, তারা সবাই হয়তো তাকে ঠিক করে ফেলবে, তাকে ভালো করতে পারবে। কিন্তু আমি যদি শাপলাকে ছেড়ে দিই, তবে আমি শাপলাকে ফিরে পাবো না এবং শাপলা নির্ঘাত আত্মহত্যা করবে, কারণ আমাকে নার্গিসের চেয়েও শাপলা অনেক বেশি ভালোবাসে। নার্গিসের সাথে তো অনেক বছর সংসার করেছি, আমার তো কোনো সন্তানাদি হয়নি। শাপলাকে নিয়ে না হয় আমি নতুন করে একটা সংসার শুরু করব। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি তখন প্ল্যানিং করলাম যে আমি শাপলার সাথে পালিয়ে যাব এবং একইভাবে টাকা পয়সা কিছু জোগাড় করে একদিন দুপুরবেলায় আমি শাপলাকে খবর দিলাম যে তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি সুন্দরবনের মধু এনে ঢাকার যেখানে বিক্রি করতাম সেই লোকটার সাথে মোটামুটি আমার খুব মধুর একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি তখন শাপলাকে নিয়ে ওই লোকটার কাছে পালিয়ে যাই, ঢাকাতে চলে যাই খুলনা থেকে।
খুলনা থেকে ঢাকাতে যাই এবং ঢাকাতে যাওয়ার পরে ওনার বাসাও ছিল ঢাকায়, রাজধানী ঢাকাতেই ছিল। উনি তখন আমাকে ওনার এখানে রাখার পরে ওনার মধুর দোকান আছে যেখানে উনি মধু বিক্রি করে। আমি আসলে খুলনা থেকে যে মধুগুলো আনতাম এগুলো ওনার কাছে বিক্রি করতাম। পরে শাপলাকে নিয়ে যাই, যাওয়ার পরে ওনার বাসায় উঠে আমি আমার স্বামী স্ত্রী পরিচয় দিই, মানে বউ বলি। তো বউ বলার পরে আমি বলি যে আমার এলাকাতে একটু সমস্যা আছে, বাড়িতে সমস্যা আছে, আমি আমার বউ নিয়ে বাড়িতে থাকতে পারতেছিলাম না, যার জন্য আসলে বাধ্য হয়ে ঢাকাতে চলে আসা। উনিও বললো যে কোনো সমস্যা নেই, আসছো ভালো কথা, তুমি আমার কাছে থাকবা, তুমি তোমার ছোটো ভাইয়ের মতোই, কারণ তোমার সাথে আমি দীর্ঘদিন ধরে মধুর ব্যবসা করি। তো ওনার কথাবার্তা শোনার পরে উনি তখন আমাকে ওনার ঘরে নিল এবং ওনার ঘরে থাকতে দিল। এবং একদিন আমি ওনার ঘরেও থাকলাম। পরের দিন ওনার যে মধুর দোকান আছে ওই মধুর দোকানে উনি আমাকে তখন একটা চাকরিও দিল, যে ঠিক আছে তুমি যেহেতু মধু সম্বন্ধে অনেক কিছুই বুঝো এবং কীভাবে মধু রাখতে হয়, কীভাবে রাখলে মধু নষ্ট হয় না, তুমি সমস্ত বিষয়গুলোই বুঝো, তুমি যদি চাও তাহলে আমার মধুর দোকানে তুমি চাকরি করতে পারো। ওনার কথা মতো আমি তখন ওনার মধুর দোকানে চাকরি করি এবং মধুগুলো আমি ঠিকঠাক করি, আমি সেল করি এবং কাস্টমার মোটামুটি আমার প্রতি অনেকটাই স্যাটিসফাই। এই ভিতরে আমার হাতে যে একটা মোবাইল ফোন ছিল সেটাও বন্ধ করে দিই এবং পরিবারের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখি না। মানে আমার বাবা মা ইভেন নার্গিস কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না। আমি তখন শাপলাকে নিয়ে দিন পার করতেছিলাম। প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে আমি তখন শাপলাকে বললাম যে শাপলা, এভাবে তো আর থাকা যায় না, তুমি তোমার ধর্মটা পরিবর্তন করে চলো আমরা বিয়ে করে ফেলি। একইভাবে আমি তখন শাপলাকে একটা হুজুরের কাছে নিয়ে যাই, যদিও ওই হুজুর এবিডেভিট করা ছাড়া, কোর্টে মামলা করা ছাড়া ওকে মুসলিম বানাইতে চায় না। তারপর আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করি যে যেমনি পারেন আপনি আমার কথাটা শোনেন, কারণ আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি এবং ও যদি আমাকে বিয়ে করে তাহলে একটা মুসলিম পরিবার তৈরি হবে। ওই লোকটাকে আমি তখন ইমোশনালি বুঝাই এবং বুঝাতে সক্ষম হই। একটা পর্যায়ে তিনি তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু এরকম করেই বলতেছেন তাহলে ওকে। উনি তখন রাজি হয় এবং উনি রাজি হওয়ার পরেই আমি তখন শাপলাকে ওইখানে মুসলমান বানাই, ওই ঢাকাতেই ওই হুজুরের কাছে মুসলমান বানাই এবং মুসলমান বানানোর পরে আমি তখন তাকে বিয়ে করি। বিয়ে করে আমরা একসাথেই থাকতেছি এবং আমাদের মাঝেও তখন খুব মধুর সম্পর্ক, আমরা একজন আরেকজনকে ছাড়া বুঝি না। এভাবে প্রায় 1 মাসের মতো আমি ঢাকাতে থাকি। আমার শাপলার সাথে ভালোবাসার সম্পর্ক হয়। বউ 1 সপ্তাহ মাসখানেক প্রায় 1 মাসের মতো কেটে যায়। 1 মাস পরে আমি তখন কেন জানি আমার মা বাবার জন্য খুব খারাপ লাগতেছিল। আমার বাবা কিন্তু অনেক অসুস্থ ছিল, ঘরে একটা প্রতিবন্ধী ভাই, ছোট 2টা বোন, এদের কথা তখন খুব মনে পড়তেছিল। একমাত্র পরিবারে উপার্জনটা আমিই করতাম, ইনকামটা আমিই করতাম, পরিবারে অন্য মানুষগুলোর কোনো ইনকাম সোর্স ছিল না। তো সেই জায়গায় আমি যেহেতু শাপলাকে নিয়ে চলে আসছি, তাহলে আমার পরিবারের বাকি মানুষগুলোর অবস্থা কী, এই বিষয়টার জন্য খুব খারাপ লাগতে শুরু হয়। এবং সেই জায়গা থেকে আমি তখন অনেক দিন পরে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি। বড় ভাই যদিও প্রতিবন্ধী ছিল কিন্তু ফোন ব্যবহার করতো। ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাইয়াকে বলি যে ভাইয়া কী অবস্থা, এবং ভাইয়া তখন সব কিছু জেনে যায় যে আমি হিন্দু পাড়ার মেয়ে শাপলাকে নিয়ে পালাইছি। ভাইয়া আমাকে বলে যে তুই ভুলেও বাড়িতে আসিস না, নার্গিসের ছোট ভাই নাহিম তোরে খুঁজতেছে, নাহিম তোরে ফাইলে মেরিয়ে ফেলবে, এগুলো বলতেছে। আমি তখন বললাম যে কেন, আমাকে মারবে কেন? পরে বলতেছে তুই নার্গিসের রেখে কেন শাপলারে নিয়ে পালাই গেলি, এটা তো তুই ঠিক করস নাই, নার্গিস তো তোর বউ ছিল। আমি বললাম যে আমি নার্গিসের সাথে থাকতে পারি না এবং নার্গিসের সাথে আমার সম্পর্ক ওরকমভাবে হয় না এবং আমার কাছে নার্গিসরে ভালো লাগে না, সোজা কথা যেটা। বড় ভাই তখন বলে না, এটা হতে পারে না, আজকে এত বছর ধরে সংসার করার পর তোর ভালো লাগে না, এটা কোনো কথা? তো আমি তখন ভাইকে বললাম যে ভাইয়া ঠিক আছে তুমি বাদ দাও, আমার পারিবারিক অবস্থা কি তুমি সেটা বলো, মা কেমন আছে, বাবা কেমন আছে? তারপর বলে হ্যাঁ আছে, সবাই ভালোই আছে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা সবাই ঠিক আছে। এমন করে প্রায় 4 মাসের মতো আমি তখন ওই ঢাকাতে ছিলাম। 4 মাস থাকার পরে আমার বড় ভাইয়ের সাথে প্রায় একদিন পরেই কথা হতো এবং কথা হওয়ার একদিন পরে ঠিক 4 মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাবা নাকি মারা যায়। বাবার মৃত্যুর খবরটা শোনার পরে ভাই আমি একেবারে কান্নায় ভেঙে পড়ি। গুটগুটে অন্ধকার রাতে কিংবা স্নিগ্ধ শীতের সকালে আমি আর বাবা একসাথে কুয়াশা ভেদ করে সুন্দরবনে গিয়ে মধু আনতাম। বাবার সাথে আমার সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো, আত্মার আত্মা ছিল আমার বাবা আমার। রাজধানী শহর ঢাকাতে যখন আমি বাবার এই মৃত্যুর সংবাদটা শুনতে পাই তখন আমি কান্নায় ভেঙে পড়ি। এত বেশি ভালোবাসতাম বাবাকে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তখন প্রায় 4 মাস পরে শাপলাকে ঢাকায় রেখে দৌড়ে তখন আমি গ্রামের বাড়িতে এসে আমার বাবার কবরে মাটি দেবো বলে। তো বাবার কবরে মাটি দেওয়ার জন্য আমি আসি। আমার বাবার কবরে মাটি হয়ে যায় যদি আমি খুলনায় যেতে মাটি দেওয়ার পরে আমি তখন বাবার কবরের কাছে যাই দৌড়িয়ে, এবং কবরের কাছে গিয়ে বাবার কবরকে জড়িয়ে ধরে আমি তখন চিৎকার করে কান্না করতেছি। এবং সেই কান্নার মুহূর্তেই হঠাৎ করে দেখলাম যে শাপলাদের বাড়ির লোকজন, মানে হিন্দু পাড়ার লোকজন, তখন থাম্বাল বাড়ির লোকজন তখন মোটামুটি লাঠি সোটা নিয়ে আমাকে পুরো ঘেরাও করে ফেলেন।
আমাকে পুরো ঘেরাও করে ফেলে এবং সেখানে আমাকে মারবে বলে তারা একটা প্ল্যানিং করে। আমি যখন কবর থেকে উঠে রওনা দিচ্ছিলাম তখনই হিন্দু পাড়ার লোকেরা আমাকে আটকায় কোনো কথা নেই বার্তা নেই, আমাকে পিস মারা বাঁধিয়ে দেয় এবং বেঁধে আমাকে হিন্দু বাড়ির দিকে নিয়ে যায়। হিন্দু বাড়ির দিকে নিয়ে আমাকে ওইখানে পাতারিকভাবে মারতে থাকে। আমার এই মায়ের খবর তখন নার্গিস শুনতে পায়। নার্গিস তখন দৌড়ে যায়। যদিও নার্গিস সবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে ওকে ছেড়ে দেন, মাফ করে দেন, কিন্তু সে সময় আমার কথা কেউ আমাদের নার্গিসের কথাও কেউ শোনে না, আমার কথারও কোনো মূল্যায়ন করে না। হিন্দু পাড়ার লোকগুলো আমাকে কুকুরের মতো মারে, সারাটা দিন আমাকে মারে, সারাটা রাত আমাকে আটকে রাখে, না খাওয়ায় দাওয়ায়, রক্তাক্ত শরীরে আমাকে প্রচণ্ড রকমের কষ্ট দেয়। অনেক কষ্ট পাওয়ার পরে একদিন এক রাত আটকে রেখে এরপর আমাকে ছেড়ে দেয়। শর্ত দেয় একটা, যে 3 দিনের ভিতরে আমি শাপলাকে খুঁজে এনে দিতে হবে এবং যদি না দেয় তাহলে আমার পরিবারকে তারা সবাইকে মেরে ফেলবে, এরকমভাবে আমাকে ধমক দেয়। আর আমি বলেছি যে আসলে আমাকে এখানে আটকে রাখলে তো আমি বলতে পারবো না শাপলা কোথায় আছে, আমি শাপলাকে ঢাকায় রেখে আসছি, যেখানে আছে আমি ওকে আনতে পারবো। যাই হোক, বুঝিয়ে শুনিয়ে ওদের হিন্দু পাড়ার যে মণ্ডল ছিল, মণ্ডলকে বুঝিয়ে শুনে আমি তখন ওখান থেকে কোনোভাবে রেহাই পেয়ে আমি রক্তাক্ত শরীর নিয়ে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমার এই অবস্থা দেখার পরে শাপলা তখন আমার বউ নার্গিসকে গালাগালি করতে থাকে। ও আমাকে বলে, নার্গিস তোমার এত বড় ক্ষতি করছে, নার্গিস তোমাকে মারছে। আমি বললাম যে না, নার্গিস আমাকে তোমার পরিবারের হাত থেকে বাঁচাইছে। ও তখন খুব কান্নাকাটি করে, ও আমার সেবা যত্ন করে এবং আমি তখন আস্তে আস্তে করে মোটামুটিভাবে অনেকটাই ঠিক হই এবং আমি তখন আর এখান থেকে যাই না, এখানেই পড়ে আছি। এরকম করতে করতে একটা পর্যায়ে শাপলা তখন বাচ্চা কনসেপ্ট করে। শাপলার বাচ্চা কনসেপ্ট করার পরে আমি তখন আমার পরিবারকে বিষয়টা জানাই এবং শাপলা যখন বাচ্চা কনসেপ্ট করে ঠিক তখনই নার্গিসের অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। নার্গিসের সাথে কিন্তু আমার ওইখান থেকে আসার পরে 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়, ও আমাকে নিজে ডিভোর্স করে দেয় এবং দেওয়ার পরে অন্যত্র ওর বিয়ে ঠিক হয়ে যায়। তো আসলে নার্গিস আমাকে অনেক ভালোবাসতো। সত্যিকার অর্থে বলতে গেলে নার্গিস এত বেশি ভালোবাসতো যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। শাপলাও যে আমাকে ভালোবাসে না ঠিক তাও না, শাপলাও ভালোবাসে, তবে নার্গিসের ভালোবাসাটা ছিল এক গম্ভীর ভালোবাসা। তো যাই হোক, এরকম করেই তখন সময়গুলো কাটতে থাকে এবং একটা সময় শাপলা তখন বাচ্চা কনসেপ্ট করে। শাপলার পেটে যখন বাবু আসে, আমি তখন আমার মাকে খবর দিলাম যে মা, একটা কাজ করো, তোমার বউ তো এখানে একা একা থাকে এবং ওকে তো আসলে দেখাশোনা করার মতো তেমন কেউ নেই, তো তুমি একটা কাজ করো, তুমি ঢাকাতে চলে আসো, এসে তুমি একটু শাপলাকে দেখাশোনা করো এবং তার প্রতি একটু খেয়াল রাখো। এগুলো বলার পরে আমার মা তখন ঢাকাতে আসে। ঢাকাতে আসার পরে বাবা তো তখন মারাই গেল এবং ছোটো 2টা বোন আছে তারা বাড়িতে। তো 2টা বোনে তখন একদম যুবতী। তো মা আসে এবং আসার পরে যেহেতু আমাদের গ্রামটা সুন্দরবন ঘেঁষে, তো সেখানে কিন্তু অনেক দস্যু হয়, ডাকাতি হয় এবং যেহেতু আমার 2টা বোন ঘরে, মা সবসময় টেনশন করে যে ওদের উপরে ডাকাতে অ্যাটাক করতে পারে, ওদেরকে উঠাই নিতে পারে, দর্শন করতে পারে। এরকমভাবে মা তখন খুব বেশি ভয়ে থাকে এবং ভয় থাকার একটা পর্যায়ে মা তখন আমাকে বললাম, একটা কাজ করে আমি তোর বউকে নিয়ে গ্রামে চলে যাই। আমি তখন বললাম যে আসলে গ্রামে যাওয়াটা কি ঠিক হবে, কারণ শাপলার পরিবার তো শাপলাকে হুন্ডু হয়ে খুঁজতেছে এবং একইভাবে শাপলা মুসলমান হয়ে গেছে, আমার বাবু ওর পেটে। এখন এগুলো যদি ওর পরিবাররা জানতে পারে তাহলে তো মা ওর অনেক ক্ষতি করবে, ওকে এভাবে ছাড়বে না, এভাবে কি নিয়ে যাওয়াটা ঠিক হবে? আমার মা বলল, অবশ্যই ঠিক হবে, তুই টেনশন করিস না, আমি তো আছি এবং আমি থাকা অবস্থায় কোনো কিছুই হবে না, তুই ভয় পাইস না, তুই আমার কথা শোন। আম্মু আমাকে এগুলো বলতেছে। আমি তখন বললাম, ঠিক আছে মা, তুমিই ভালো বুঝো, তুমি যদি মনে করো কোনো সমস্যা হবে না তাহলে আমি তোমার কথাই মানলাম এবং তোমার কথাই মেনে আমি তখন শাপলাকে নিয়ে যাব, এটা আমি আম্মুকে বললাম। তো বলার পরিপ্রেক্ষিতে আম্মু তখন আমার কথা রাজি হলো এবং রাজি হওয়ার পরে আমি তখন মাকে শাপলাকে একসাথে করে আমি তখন ঢাকা থেকে তখন খুলনাতে চলে আসি। তো আমার প্ল্যানিং হচ্ছে আমি ঢাকাতে যে চাকরি করতাম সেখান থেকে আমি একটা ছোটো মধুর দোকান দিই, নিজেই দোকান দিই, যেহেতু আমাদের এলাকার অনেক লোকের সাথে আমার পরিচয় আছে, আমি তাদের কাছ থেকে কম দামে মধু আনি এবং মধু এনে সেই মধু হচ্ছে আমি ঢাকাতে বিক্রি করি। যেহেতু ধরেন আমার মধুগুলো অরিজিনাল মধু ছিল, মানুষ আমার ফোন নাম্বার নিয়ে যেত, আপনাদের কুমিল্লা সহ অন্য অন্য জায়গা থেকে মানুষ মধু নেওয়ার জন্য আমার কাছে আসতো এবং মধু বিক্রেতা হিসাবে আমি যদিও ভার্চুয়ালি খুব পরিচিত ছিলাম না, কিন্তু মানুষের মুখে মুখে আমি খুব পরিচিত একজন ব্যক্তি ছিলাম। সুন্দর এবং খাঁটি মধুর জন্য মানুষ আমার কাছে আসতো। তো তখন আমি আমার মাকে আর আমার বউ শাপলাকে সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম খুলনায় পাঠিয়ে দিই এবং খুলনায় তারা তখন চলে যায়। আমি ওদের দিয়ে আসি, দিয়ে আমি এসে আবার আমার দোকান করতেছি। তো দিয়ে আসলাম, ভালো কথা, কিন্তু দিয়ে আসার পরে আমরা তো একই পরিবারে থাকতাম, যে পরিবারে নার্গিস থাকতো, নার্গিসের ভাই নাহিম থাকতো, নার্গিসের মা থাকতো, আমার মা থাকতো এবং সবাই মিলে তখন একসাথেই থাকতাম। কিন্তু ভাই ওইখানে যাওয়ার পরে নার্গিস জানি কেমন একটু একটু করে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটা বলতে এরকম যে ও আমার সাথে খুব একটা কথা বলে না এবং কেমন জানি সারাক্ষণে কান্নাকাটি করে, খুব সেড একটা মোড়ে থাকে এবং তার দিকে তাকালেই কেমন জানি নিজের কলিজাটা ফেটে যায়, খুব খারাপ একটা অবস্থা। বুঝতে পারতেছি না যে ও এরকমটা কেন করতেছে। আমি আমার পরিবারের অন্য মানুষগুলোর সাথে, মার সাথে, বড় ভাই, ছোটো বন্ধুদের সাথে কথা বলি যে কী হয়েছে। আমার সবচেয়ে ছোটো যে বোনটা আছে ওই বোনটা আমাকে অনেক ভালোবাসতো, এখনও ভালোবাসে। আমার এই ছোটো বোনটা বলতেছে, ভাইয়া
ভাবির প্রতি না সবাই অনেক অনীহা দেখাচ্ছে, মানে ভাবিকে খারাপ ভাষায় কথা বলতেছে, ভাবির উপরে গালাগালি করতেছে, কেন এক ধর্ম থেকে অন্য ধর্মের একটা বিবাহিত ছেলেকে বিয়ে করছে, এটা নিয়েও ভাবির উপরে খুব টর্চার করতেছে, মানসিকভাবে শারীরিকভাবে এমন করে। তো পেটে যেহেতু বাবু আছে, আমি ভাবলাম যে এরকমটা করা তো ঠিক হবে না, সবাইকে বোঝাচ্ছিলাম। এক পর্যায়ে আমি তখন বাড়িতে গেলাম যে আমাকে নিয়ে আসবো। ওই সময় কিন্তু হিন্দু পাড়ার মানুষগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, হিন্দু পাড়ার কোনো মানুষ আর আমাদেরকে ডিস্টার্ব করতেছে না, এবং হিন্দু ধর্মের মানুষগুলো তারা তাদের মতো করেই সব কিছু মেনে নিয়েছে, যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে এবং ওর পেটে বাচ্চাও হয়ে গেছে। তো আমি তখন বাড়িতে গেলাম যে আমি ওকে নিয়ে চলে আসবো। আম্মু তখন গালাগালি করতেছে যে না, তুই কেন নিয়ে যাবি, নিয়ে যাইতে হবে না, আমি দেখবো। জোর করে আম্মু আমাকে আনতে দিল না। আমি পুনরায় আবারও ঢাকায় ফিরে আসলাম, এবং একটা পর্যায়ে আমি হঠাৎ করে ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমার শাপলার পেটে যেই সন্তানটা ছিল সেই সন্তানটা নাকি মারা গেছে। হওয়ার সময় মারা গেছে, মানে যে সময় সন্তানটা হওয়ার কথা তার 2 মাস আগে হয়েছে, 2 মাস আগে দুনিয়াতে আসছে, এবং আসার সময় বাবুটা মারা গেছে। এবং বাবুর এই মৃত্যুতে তখন শাপলা এবং আমরা দুজনেই খুবভাবে ভেঙে পড়ি। আসলে একটা সন্তানের জন্য অনেক কষ্ট করেছি, অনেক বছর নার্গিসের সাথে সংসার করেছি একটা সন্তানের আশায়, কিন্তু সেখানে কোনো সন্তান হলো না। ভালোবেসেছিলাম শাপলাকে, এবং শাপলাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেখানে একটা সন্তান হবে সেই স্বপ্ন নিয়ে। এবং যদিও শাপলার পেট জুড়ে সন্তান আসলো, কিন্তু কোল জুড়ে হলো না, পেটের থেকে তাকে কবরে চলে যেতে হলো। এবং শাপলার ওই সন্তানটাকে মাটি দেওয়া নিয়েও কিন্তু আমাদের গ্রামে অনেক সমস্যা হয়েছে। কেউ বলতেছে মাটি দেবে, কেউ বলতেছে দেবে না, এরকম অনেক ঝামেলা হয়। যাই হোক, সবাইকে তখন বুঝালাম, শোনালাম, তারপরে বাবুটা মারা গেল। এবং বাবুটা মারা যাওয়ার পরে শাপলা তখন অনেকভাবে দুর্বল হয়ে পড়ে। আমি তখন প্রায় 15 দিনের জন্য দোকান অন্য কাউকে বুঝিয়ে দিয়া আমি তখন খুলনাতে শাপলার পাশে থাকার জন্য গেলাম। কিন্তু আমার শাপলা আসলে আর আগের মতো নাই। আমাকে যেরকম বুঝতো, আমাকে ভালোবাসতো, আমার প্রতি তার অনেক প্রেম ভালোবাসা ছিল, এগুলো জানি মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল। শাপলা আমাকে সে আগের মতো দেখে না, আগের মতো আমাকে ভালোবাসে না, আমার প্রতি শাপলার কোনো রকমের ভালোবাসা নাই। ও জানি কেমন পরিপূর্ণভাবে বদলে গেল। এবং বদলে যাওয়া মানুষটার চেহারা যে কতটা ভয়ঙ্কর হয়, এটা আমি শাপলাকে দেখে বুঝতে পারলাম। আমি যতই তাকে ঠিক করার জন্য চেষ্টা করি, ও আর ঠিক হয় না। ও খায় না, ঘুমায় না, আমার সাথে খুব একটা কথা বলে না, এভাবে একটু অন্যরকম হয়ে গেছে। তো 15 দিনের বেশি তো আমি আর গ্রামে থাকতে পারি না, কারণ মামাতে ঢাকাতে দোকান আছে, আমাকে আবার দোকান দেখতে হবে। তো সেখান থেকে আমি দোকানে চলে আসি এবং দোকান দেখার জন্য আসি। তো দোকান চালাইতেছি। তো সবসময় আমি যদি ফোন দিতাম যে শাপলা কী হয়েছে, কেমন আছো, কোনো কথা বলতো না, জাস্ট একটা কথাই বলতো, আমি যদি কখনো মরে যাই তুমি আমাকে মাফ করে দিও, আমার প্রতি তুমি কোনো অভিযোগ রেখো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, ওরকমভাবেও তখন কথাবার্তা বলতো। আমিও কোনো কিছু ওকে বুঝতে দিতাম না বা বলতাম না। আর একে তো হিন্দু পরিবার থেকে ওই সম্পূর্ণ রকমের ভাবে এখতিয়ার ছিল, হিন্দু পরিবারে কেউ তাকে গ্রহণ করতো না, কেউ সাথে কথা বলতোও না, এবং মুসলমানদের কাছেও সে আসলে খুবই নিকৃষ্ট ছিল। যেহেতু হিন্দু ধর্মের একটা মেয়ে হয়ে মুসলিম একটা ছেলের, বিবাহিত একটা ছেলেকে বিয়ে করে তার সংসারটা ভেঙে দেয়, এই জন্য সবাই তাকে আর ভালো চোখে দেখতো না। এরকম করে অনেকগুলো দিন কেটে যায়। একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার ঢাকাতে থাকা অবস্থায় একদিন রাতের বেলায় আম্মু আমাকে ফোন করে, রাতের বেলায় বলতে ভোর রাতে ফোন করে আমাকে বলে যে বাবা রে, শাপলা কি তোর কাছে গেছে? আমি বললাম যে না, শাপলা তো আমার কাছে আছে নাই মা। কেন, কী হয়েছে? মা আমাকে বলে শাপলা তো কালকে রাতে চলে গেছে। আমি তখন বললাম কী বলো, কালকে রাতে চলে গেছে? কোথায় চলে গেছে? মা আমাকে বলে কোথায় গেছে বাবা তা তো জানি না, তবে চলে গেছে, এবং যাওয়ার সময় একটা চিঠি লেগে গেছে। আমি তখন বললাম চিঠিতে কী লেখা আছে? মা বলে চিঠিতে যেটা লেখা আছে তুই আয়, তুই আইলে তুই পড়বি। তখন সকালবেলা ভোরে আমি তখন ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে দোকানের চাবিটা অন্য একটা ভাইরে দিলাম যে ভাই দোকানটা খুইলেন। আমি তখন খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং আমি তখন খুলনায় গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আমার গ্রামের মানুষ তখন সবাই থমথম একটা ভাব, হিন্দু এলাকারও একটা থমথম ভাব, আমাদের এলাকাও একটা থমথম ভাব, যেহেতু ও চলে গেছে হঠাৎ করে। পরে মায়ের হাতে একটা সাদা চিড়িঘট ছিল, একটা চিড়ি ছিল, এই চিঠিটা তখন হাতে নিলাম। হাতে নেওয়ার পর আমি চিঠিটা পড়তেছিলাম। ওখানে লেখা ছিল যে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে, এবং আরও বড় ভুল করেছি বিয়ে করে, আর সবচেয়ে বড় ভুল করেছি আমার ধর্মটাকে পরিবর্তন করে। আমি আর এগুলো নিতে পারতেছিলাম না। আসলে সব কিছু মিলে আমার কাছে কেমন জানি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। তাই আমি নিজের জীবনটাকে নিজে উৎসর্গ করলাম। আমি জানি সুন্দরবনে এখন অনেকগুলো বাঘ আছে, আমি স্বেচ্ছায় সুন্দরবনের ভিতরে ঢুকে গেলাম। হয়তো কোনো হিংস্র বাঘ বা কোনো কিছুর আঘাতে আমি মারা যাব, তুমি আমাকে মাফ করে দিও। যদি কোনো বাঘ বা হিংস্র কোনো কিছু যদি আমাকে না মারে, তাহলে আমি সুন্দরবনের কোনো গাছের সাথে আত্মহত্যা করব। আমি আমার এই চেহারা না হিন্দু পরিবার না মুসলিম পরিবার কাউকে দেখাতে চাই না। আমি আমার জীবনটা সুন্দরবনে উৎসর্গ করতে চাই। এই চিঠিটা পাওয়ার পরে আমি তখন গ্রামের সবাইকে ডাকলাম যে আপনারা সুন্দরবনে ঢুকেন। ভাগের মায়া ত্যাগ করে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ তখন দৌড়ালো, হিন্দু মুসলিম একসাথে সুন্দরবনে ঢুকলো, এবং সব জাতকুল ধর্ম বলে সবাই তখন শাপলার প্রতি অগাধ ভালোবাসা দেখিয়ে সুন্দরবনের ভিতরে ওকে খুঁজতে থাকি। কিন্তু ভাই,
আমরা সারাটা দিন সারাটা রাত কুপি জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, আপনার মশাল জ্বালিয়ে সুন্দরবনের প্রায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওকে আমরা খুঁজি। মানুষ যতদূর পর্যন্ত যেতে পারে ঠিক ততদূর পর্যন্ত আমরা ওকে খুঁজতে থাকি, কোথাও ওকে পাওয়া যায় না। এবং এত পরিমাণের খুঁজি যে কোথাও ওকে পাই না। না পাইতে পাইতে 1 দিন কাটে, 2 দিন কাটে, 3 দিন কাটে, 4 দিন কাটে, 1 সপ্তাহের মতো কেটে যায়, কিন্তু শাপলার কোনো সন্ধান আমরা আর কেউ বের করতে পারি না। প্রত্যেকটা মানুষ তখন কান্না করে। যে শাপলাকে সবাই কুকুরের মতো তাড়াতো, কুকুরের মতো ঘৃণা করতো, প্রত্যেকটা মানুষ শাপলাকে অবহেলা করতো, অপমান করতো, কিন্তু এখন প্রত্যেকটা মানুষ শাপলাকে ভালোবাসে। প্রতিটা মানুষ শাপলার প্রতি এক অগাধ ভালোবাসা দেখাচ্ছে। যে মানুষটা শাপলার চেহারাটা দেখলেই থুতু ফেলতো, যে মেয়েটা হিন্দু থেকে মুসলিম হয়ে একটা মুসলিম পরিবারটা ভেঙে দিল, সেই মানুষটা পর্যন্ত শাপলাকে খোঁজার জন্য সুন্দরবনে ঘুরতে থাকে। সত্যি তো তাই, মরে যাওয়ার পরে সবাই ভালোবাসে, জিন্দা থাকতে নিন্দা করে, আর মরে গেলেই ভালোবাসে। শাপলাই ছিল তার জ্বলন্ত প্রমাণ। শাপলা এভাবে হারিয়ে যাওয়ার পরে আমি তখন দোকানপাট সব ছেড়ে দিলাম, ঢাকার দোকানপাট সমস্ত কিছু ছেড়ে দিলাম এবং দোকানটা বিক্রি করে দিয়ে আমি তখন এই প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত সুন্দরবনে ঘুরতে থাকি আর শাপলা শাপলা বলে ডাকতে থাকি। আমি শাপলার জন্য তখন পাগল হয়ে গেছিলাম। আমি মনে হয় এমন কোনো জায়গা ভাত রাখেনি সুন্দরবনের যে জায়গাতে আসলে মানুষ দিনের বেলায়ও যেতে ভয় পায়। আমি গুটগুটে রাতের অন্ধকারেও সেখানে শাপলাকে খুঁজতে যাইতাম। বাঘের এত পরিমাণের ভয় ছিল যে যে কোনো সময় বাঘ এসে থাবা মেরে নিয়ে যেতে পারে, কিন্তু তারপরেও বাঘের ভয়কে উপেক্ষা করে আমি সুন্দরবনের গহীনে গিয়ে শাপলাকে খুঁজতে শুরু করি। দৃঢ় বিশ্বাস একদিন আমি শাপলাকে ঠিকই পাবো। কিন্তু ভাই, একটা বিষয় কি জানেন, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে মানুষটা ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। শাপলা তো ইচ্ছে করে হারিয়েছে, তাই হয়তো আমি চেষ্টা করলেও তাকে আর খুঁজে পাবো না। দীর্ঘ 1 মাসের মতো আমি পাগলের মতো সুন্দরবনে ঘুরতে থাকি। 1 মাস পরে আমার মা তখন কোন হুজুরের সাথে আলাপ করে এবং সেই হুজুর নাকি বলে শাপলা মারা গেছে। শাপলার যত কাপড় চোপড় ছিল সমস্ত কিছু আমার মা তখন কী করলো, সুন্দরবনের নদীতে ফেলে দিল। আমার ঘরে শাপলার কোনো স্মৃতি রাখলো না। আমি তখনও শাপলাকে খুঁজতেছি। শাপলা মারা গেছে এটা প্রতিটা মানুষের মুখে মুখেই শুনতেছি এবং আমিও ভাবলাম যে একই কথা, শাপলা মারাই গেল। নিজের মনটাকে বুঝিয়ে ফেললাম যে ওকে তো আর আমি খুঁজে পাবো না। তখন আমি সে আগের মতো আবারও সুন্দরবনে মধু আহরণ করার জন্য যাই, আবারও সুন্দরবনে মধু খুঁজি এবং মধু এনে আমি সেই মধু বিক্রি করি। হিন্দু পরিবারের মানুষগুলো, হিন্দু বংশের মানুষগুলো যদিও আমার উপরে অনেক বেশি রাগ অভিমান ছিল, কিন্তু সেই রাগ অভিমান কোনো কিছুই তারা আমাকে বুঝতে দেয়নি। তারা তাদের মতো করে সব কিছুকে মেনে নিয়েছে। আমার ভাগ্যে শাপলা নাই এবং তাদের ভাগ্যেও শাপলা নাই, শাপলা মরে গেছে, এটাই হয়তো তাদের মেনে নেওয়া। আমি তখন এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় কাজ করতেছি, খুবভাবে হচ্ছে মানসিকভাবে কষ্ট পাচ্ছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি সুন্দরবনে মধু আনার জন্য যাই এবং দিনটা ছিল মঙ্গলবার। সময়টা প্রায় এরকম হবে 11টা থেকে 12টার মধ্যে। ওই সময় সুন্দরবন থেকে মধু আনার সময় আমি তখন বাঘের খপ্পরে পড়ি। 2টা বাঘের খপ্পরে পড়ে আসলে দেখা গেল কি, আমি আসলে সবাই তো দল বেঁধে মধু আনার জন্য যাইতো, আমি একাই যাইতাম। আমি একাই মধু আনতে যেতাম কারণ আমি ওই জিনিসটা চাইতাম যে আমি বাঘের থাবায় পড়ি এবং বাঘ আমাকে মেরে ফেলুক। আমার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। শাপলা যেহেতু আমাকে ছেড়ে চলেই গেছে, আমি আর কোনোভাবেই শাপলার কাছে ফিরে আসতে চাই না। শাপলাকে যদি আমি পাই নাই, আমার শাপলাকে আর প্রয়োজন নাই। এটা শাপলা হারিয়ে যাওয়ার প্রায় 2 থেকে 2.5 বছর পরের কথা আমি বলতেছি। এই শাপলা যখন হারিয়ে গেল, এরপর তো আমি আর বিয়ে বসি নাই, নার্গিস তো নক্ষত্রায় বিয়ে বসেই গেল। এটা 2.5 বছর পরের ঘটনা। আমি তখন মধু আনার জন্য এবং একইভাবে আমাকে তখন হচ্ছে এভাবে ভাগে আক্রমণ করে 2টা বাঘ 2 দিক থেকে আক্রমণ করে। আমি তখন আসলে যতই বলে আত্মহত্যা করবো, একটা মানুষ যখন ফাঁসি দেয় এবং ফাঁসি দেওয়ার সময় যখন সে মরে যায় তার কিন্তু অনেক বাঁচতে ইচ্ছে হয়। মৃত্যুর কষ্টটা যে কতটা ভয়ঙ্কর এটা একটা মানুষ বোঝে। আমি যদিও বারবার বলতাম যে শাপলাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব, আত্মহত্যা করার জন্যই একরকম আমি একা একা মধু আনার জন্য সুন্দরবনে ঢুকতাম। কিন্তু সে বাঘ 2টাকে যখন সামনে দেখলাম তখন প্রাণের ভয়ে আমি দৌড়াতে শুরু করলাম এবং দৌড়ালাম। একটা পর্যায়ে আমি প্রায় সুন্দরবন ভেদ করে সুন্দরবনের বাইরে চলে আসলাম, চিৎকার দিলাম। মাঠে তখন মানুষজন কাজ করতেছে। সেই মুহূর্তে একটা বাঘ আমাকে থাবা দিয়েই ফেলে, আমার শরীরের প্রায় 1 অংশ কামড় দিয়ে নিয়ে যায়। মানুষগুলো তখন লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসে। আমার তখন অর্ধেক শরীর সম্ভবত থাকে। সে জায়গা থেকে তখন সবাই আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। খুলনা মেডিকেল হসপিটালে যখন নিয়ে যায় তখন শুধুমাত্র আমার নিঃশ্বাসটা ছিল। আমার একটা হাত কামড় দিয়ে নিয়ে যায়, একটা হাত থাকেই না, শরীরের একটা অংশ একদম নাই। সেখানে যাওয়ার পরে তখন আমার পরিবারের কাছে আসলে খুব বেশি টাকা পয়সা ছিল না। আমার ছোটো 2টা বোনের মাঝে একটা বোনের বিয়ে হয়, খুবই নিম্ন একটা ফ্যামিলিতে বিয়ে হয় এবং আরেকটা বোন তখনও অবিবাহিত পড়ে আছে। বাবা তো নাই, বড় ভাইটা প্রতিবন্ধী এবং আমি তখন 2 টাকা ইনকাম করতাম। আমিও তখন এভাবে হসপিটালে পড়ে গেলাম। আমার ট্রিটমেন্টের জন্য কোনো টাকা নেই। কেউ আমাকে চিকিৎসা করবে
মানে এরকম কোনো রকমের অবস্থা কারো মাঝে নেই, কেউ আমাকে চিকিৎসা করতেও পারে না। আমি ওভাবেই পড়ে আছি ওইখানে। আমার মা বিভিন্ন লোকদের কাছে ভিক্ষা চায় যে যদি পারেন কিছু টাকা পয়সা দেন, আমার ছেলেটারে বাঁচান। এরকম কেউ অনেকেই কান্নাকাটি করে। এমন করতে করতে হিন্দু পরিবারের শাপলার মা, তিনি যদিও সব মানুষগুলো আমার এগেনস্টে থাকলেও শাপলার মা কিন্তু আমাকে মোটামুটি একটু ছেলের মতো দেখতো, আমাকে অনেক আদর করতো। আমার এই দুর্দিনে তখন শাপলার মা এসে আমার পাশে দাঁড়ায় এবং তিনি তখন আমাকে টাকা পয়সা দেয়। টাকা পয়সা দিনে তিনি আমাকে সুস্থ করে। আমি তখন বলি যে আসলে আমি সুস্থ হতে চাই না। উনি তারপর আমাকে মানে টাকা পয়সা আমার কাছ থেকে টাকা নিতে চাই না আর কি। তারপর উনি আমাকে টাকা দেয়, টাকা দিয়ে উনি আমাকে হসপিটালের সমস্ত খরচটা উনি আমাকে দেয়। দেওয়ার পরে উনি আমাকে একটা নতুন জীবন দেয়। দেওয়ার পরে তিনি আমাকে বলে যে বাবারে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আসলে কি বলবো জানি না, তুমি অনুরোধটা রাখবে কিনা। তখন আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসি। এটা শাপলার মা বলে। আমি তখন বললাম যে কী অনুরোধ বলেন। উনি আমাকে বলে তুমি একটা বিয়ে করো। আমি বললাম যে যখন সুস্থ ছিলাম তখনই বিয়ে করলাম না, এখন তো অলরেডি একটা হাত হারিয়ে ফেলেছি, এখন তো আমি নিজে অসুস্থ, এবং এই অসুস্থ মানুষটাকে কে বিয়ে করবে। উনি আমাকে বলে অনেক মানুষ আছে তোমাকে বিয়ে করার মতো, এবং তুমি একটা বিয়ে করো, বিয়ে করে একটা সংসার করো। আমি ওনার এই প্রস্তাবে রাজি হচ্ছিলাম না। রাজি না হওয়ার পরেও তিনি তখন আমাকে একরকম জোর করে একটা বিয়ে করায়, সম্পূর্ণ তিনার ইচ্ছায়, হিন্দু মুসলিম। উনি আমাকে বলে তুমি হিন্দু পরিবারের জামাই, এবং এটা ভেবে উনি তখন হিন্দু মানুষগুলোকে ধরে সবাইকে ধরে আমাকে আরেকটা বিয়ে করাই দেয়। তো এই বিয়েটা করার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আমি রাজি হই নাই, তারপরে আমাকে বিয়েটা করায়। এবং যেহেতু উনি আমাকে একটা নতুন জীবন দিয়েছে, উনি না থাকলে হয়তো বিনা চিকিৎসা আমি মারাই যেতাম। তো সে জায়গায় যেহেতু উনি আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তখন ওনার দিকে তাকিয়ে আমি তখন মোটামুটিভাবে রাজি হই। মানে ঠিক আছে, উনি যদি আমাকে বিয়ে করো আমি তখন বিয়ে করবো। জান আমাকে তখন বিয়ে করায়, আমাদের এলাকারই একটা মেয়েকে বিয়ে করায়। তো বিয়ে করানোর পর আমি তখন এই মেয়েটার সাথে সংসার করতে থাকি। এমতো অবস্থায় আমার এই বউটা তখন প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট হওয়ার পরে আমার বউয়ের ঘরেও একটা ছেলে সন্তান হয়। আমার ছেলের সন্তানটা হওয়ার প্রায় 6 মাস পরে আমি এমন একটা নিউজ পাই, যেটা পাওয়ার পরে আমি যেন দুনিয়াতে নেই। শাপলা মারা গেছে, যেটা আমি জানতে পারি 3 বছর আগে। কিন্তু 3 বছর পরে যে নিউজটা আমি পাই যে শাপলার মা নাকি শাপলাকে আমাদের পরিবার থেকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে, এবং ইন্ডিয়াতে শাপলা সংসার করতেছে, সে ওখানে বেঁচে আছে। শাপলার খুবই কাছের একটা আত্মীয়র মাধ্যমে আমি খবরটা পাই, এবং আমি যখন হসপিটালে ছিলাম বিনা চিকিৎসায় মারা যাচ্ছিলাম, আসলে মূলত শাপলার মা আমাকে টাকা দেয়নি, মূলত শাপলা আমাকে ইন্ডিয়া থেকে তার মায়ের মাধ্যমে টাকা পাঠাইছে, এবং সেই টাকায় আমার চিকিৎসা হয়েছে। বিয়ের বিষয়টা শাপলা জানে না, এবং শাপলার মা তখন যেহেতু দেখেছে যে শাপলা আমাকে এখনও ভালোবাসে, আমার জন্য টাকা পয়সা পাঠায়, তখন শাপলার মা একরকম জোর করে আমাকে বিয়েটা করাই দেয়, এবং আমার একটা সন্তানও হয়ে যায়। ইন্ডিয়াতে শাপলা আছে এই নিউজটা পাওয়ার পরে আমি মরিয়াও উঠেছি শাপলাকে একটা নজর দেখার জন্য। অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজি করার পরে আমি তখন শাপলার সন্ধান খুঁজে পাই, এবং খুঁজে পাওয়ার পরে আমি তখন ইন্ডিয়াতে যাই, এবং গিয়ে নিজের চোখে এক হাত হারিয়ে আমার ভালোবাসার মানুষ আমার বউ শাপলাকে দেখতে পাই। শাপলা ওখানে একটা হিন্দু পরিবারেই থাকে এবং সেখানে একটা চাকরি করে। ওকে পেয়ে আমি সেখানে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদি। আমাকে এত ভালোবাসে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এবং 1 দিন 2 দিন করে অলওয়েজ আমি ইন্ডিয়াতে যাচ্ছি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছি, কিন্তু এই বিষয়গুলো কোনোভাবেই শাপলার মা কিংবা শাপলার পরিবারের অন্য কোনো লোকজন জানে না। বিষয়গুলো আমি কাউকেই বলি নাই, কিন্তু শাপলা আমাকে এতটাই ভালোবাসে এবং আমিও শাপলাকে এতটাই ভালোবাসি যে সেই সময় আমাদের ভালোবাসাটা আবার সে আগের পর্যায়ে চলে যায়, আবার সে একই পর্যায়ে চলে যায়। আমিও শাপলাকে ছাড়া কিছু বুঝি না, এবং শাপলা আমাকে ছাড়া কিছু বুঝে না। আমি যেহেতু আমার বউ এখনও আছে, কারণ তার সাথে আমার কোনো তালাক হয়নি, ডিভোর্স হয়নি, কোনো কিছুই হয়নি, শরীয়ত অনুযায়ী সে আমার বউ, যার জন্য আমি পুনরায় তার সাথে আবারও স্বামী স্ত্রীর সম্পর্ক করতে শুরু করি। আমি ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে আসছি, এরকম করতে করতে শাপলার সাথে সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার যে বর্তমান বউ আছে, আমার বর্তমান বউয়ের নাম হচ্ছে রিবা, এবং রিবার সাথেও তখন আমার এরকম একটা অবস্থা হয় যে আমার সম্পর্ক হচ্ছে একইভাবে শাপলার সাথেও হচ্ছে। রিবারটা শাপলা জানে না, কিন্তু শাপলাটা আবার রিবা জানে। শাপলার যে ব্যাপারটা এটা রিবা মোটেও জানে না, এবং শাপলা কিন্তু রিবা সম্বন্ধে জানে। এরপরেও দুজনের আবেগ প্রবণিত হয়ে যাওয়ার কারণে আমাদের সম্পর্কটা হয়। এভাবেই সময়গুলো কাটতে কাটতে ইন্ডিয়ার কলকাতায় শাপলা একটা সময় বাচ্চা কনসেপ্ট করে, এবং শাপলার ঘরে একটা মেয়ের সন্তান হয়। শাপলার ঘরে একটা মেয়ের সন্তান হয়, এবং রিবার ঘরে আমার একটা ছেলে সন্তান আছে। এরকমভাবে সময়গুলো কাটতেছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে পুনরায় রিবার ঘরে আমার আরেকটা মেয়ের সন্তান হয়, এবং শাপলার ঘরেও আমার আরেকটা মেয়ের সন্তান হয়। সব কিছু মিলে শাপলার ঘরে 2টা মেয়ে, এবং রিবার ঘরে একটা ছেলে একটা মেয়ে। আমার সন্তানগুলো আজ প্রায় অনেক অংশে বড় হয়ে গেছে, কিন্তু ইদানিং এই বিষয়টা আস্তে আস্তে করে কেমন যেন একটু জানাজানি হয়ে যাচ্ছে।
শাপলার ব্যাপারটা রিবা এখন আর মেনে নিতে পারতেছে না, রিবার ব্যাপারটাও শাপলা মানতে পারতেছে না। এবং দুটো পরিবারের মাধ্যমে এখন আবারও সে আগের মতো হিন্দু ধর্মের একটা রেশ তৈরি হয়ে যাচ্ছে। আগে যেরকম হিন্দু মানুষগুলো আমাকে ভালোবাসতো শাপলা হারিয়ে যাওয়ার পরে, কিন্তু এখন আবার ওই হিন্দু মানুষগুলো আমার উপরে হিংস্র হয়ে উঠতেছে। সবাই ভাবতেছে আমি পঙ্গু হয়েও যে ধরনের কাহিনী শুরু করেছি আমাকে মেরে ফেলা উচিত। এবং এরকমও হয় যে হিন্দু মানুষরা আমাকে বেশ কয়েকবার আমাকে আক্রমণ করছে আমাকে মারার জন্য। আমি কেন তাদের ধর্মের মেয়েকে নিয়ে এরকমটা করতেছি। আর এদিক দিয়ে রিবাও দিনের পর দিন প্রচুর পরিমাণে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবং ও আমার ওর পরিবারের মানুষকে জানাচ্ছে আমাকে মারার জন্য। ওর পরিবারের মানুষ আমার উপরেই ক্ষিপ্ত। আমার এখানেও সন্তান আছে, ওইখানেও সন্তান আছে, আমার দুইটাই পরিবার, কিন্তু দুইটা পরিবারকে আমি একসাথে কখনোই করতে পারতেছি না। রিবা কখনোই শাপলাকে মেনে নিচ্ছে না, এবং ইদানিং শাপলাও রিবাকে মেনে নিচ্ছে না। শাপলার কাছে গেলে রিবা আমাকে ছেড়ে দিতে বলে, এবং রিবার কাছে গেলে শাপলা আমাকে ছেড়ে দিতে বলে। আসলে ঠিক এমন একটা পরিস্থিতিতে আমি কোন দিকে যাব এইটা ঠিক ভাবতে পারতেছি না। এবং দুটো সম্পর্ক যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি মানসিকভাবে এই চাপটা নিতেও পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার মানসিক কষ্ট ঠিক ততটাই বাড়তেছে। আমি একটু মানসিক শান্তি চাই। আমি একটা পঙ্গু মানুষ, আমার একটা হাত নাই, এবং আমি অত বেশি বড় লোকও না, একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান। তো আমি একটু ভালো করে বাঁচতে চাই, একটু ভালোভাবে বাঁচতে চাই। কোন দিকে গেলে, কোন বউয়ের কাছে গেলে আমি একটু শান্তিতে পাবো, যদি দুই বউটাকে ছেড়ে দিলেও আমি শান্তি পাই, আমি তবে সেটাই করতে চাই। আপন ভাই, আমি দীর্ঘদিন ধরে সুন্দরবনের পাশে বসে বসে আপনার জীবনের গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগে। আমি অতটা শিক্ষিত মানুষ না, তাই হয়তো খুব সুন্দর করে আমার কথাগুলো সাজিয়ে লিখতে পারি নাই। তবে যতটুকু পেরেছি আপনার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি কোনো অংশে না বুঝে থাকেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি জানি আপনি আমাকে হয়তো খারাপ বলবেন, কিন্তু ভাই কি করতে কি হয়ে গেল আমি আসলে কোনো কিছুই বুঝতে পারিনি। আমি শাপলাকেও ঠকাইতে চাই না, আমি রিবাকেও ঠকাইতে চাই না। আমার বউ নার্গিস আমাকে ছেড়ে চলে গেছে, এবং সে যেন তার নতুন হাজব্যান্ডের কাছে ভালো আছে, তার সন্তানাদি হচ্ছে, সে ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি দুইটা করাচালের ভিতরে পড়ে আছি। আপনার গল্পগুলো শুনি, যে আপনার একজন সাবস্ক্রাইবার হিসেবে আপনার কাছে একটা পরামর্শ চাই যে ঠিক এই মুহূর্তে আমার কোন পথে যাওয়া উচিত। আপন ভাই ভালো থাকবেন, এবং আপনার জন্য আমার দোয়া এবং ভালোবাসা কাজ করে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের খুলনার ভাই সুমনের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আসলে আপনারা হয়তো অনেকেই বলবেন যে সুমন ভাই মোটামুটি 3টা বিয়ে করেছে, স্টিল যদিও একটা চলে গেছে, 2টা বউ ওনার সাথে আছে। উনি জীবনে যা কিছু করেছে সবই শাপলার জন্য করেছে। শাপলার জন্য হারিয়েছে তার প্রথম বউ নার্গিসকে, এবং আজ শাপলার জন্য হারাতে যাচ্ছে তার তৃতীয় বউ রিবাকে, যদিও শাপলাও তার একজন বউ। আসলে প্রেম ভালোবাসা এগুলো আসলে কোনো ধর্ম মানে না, এটা সত্য কথা। ধর্ম, জাত, কুল এগুলো কোনো কিছুই মানে না। এটা বলে আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আগের দিনে এগুলো ছিল, বর্তমান সময় না। বর্তমান সময়েও আছে। সত্যিকারে ভালোবাসা কখনো জাত, ধর্ম, বেদ এগুলো কখনোই এখতিয়ার করে না বা তেরক্কা করে না। তো আমি বলবো যে সুমন ভাইকে আমি আমার জায়গা থেকে মনে হয় এটাই সাজেস্ট করবো যে 2টা বউকে রাখাই উচিত, কারণ এখানে তো রিবার কোনো অপরাধ নাই, এবং একইভাবে শাপলার কোনো অপরাধ নাই। কিন্তু ইদানিং শাপলা রিবাকে নিতে পারতেছে না, রিবা শাপলাকে নিতে পারতেছে না। 2টা বউ রাখা ওনার পক্ষেও সম্ভব না, কারণ উনি 2টা বউয়ের প্যারা একসাথে নিতে পারতেছে না। এই বউয়ের কাছে গেলে ওই বউ ঝামেলা করে, ওই বউয়ের কাছে গেলে এই বউ ঝামেলা করে, এবং হিন্দু পরিবারের একটা প্রেশার তো তার উপরে বরাবর মতো আছেই। তো যাই হোক, আমি আমার জায়গায় দাঁড়িয়ে যতটুকু করার ওনার গল্পটা প্রচার করে আপনাদেরকে শুনিয়েছি, এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে রিবা এবং শাপলা এই 2টা মানুষের মাঝে আসলে সুমনের কার পক্ষে যাওয়া উচিত, রিবার পক্ষে নাকি শাপলার পক্ষে? আপনি এটা কমেন্ট বক্সেও জানাবেন। জানালে হয়তো আমার খুলনার ভাই একজন প্রতিবন্ধী বর্তমানে, সুমন ভাই হয়তো তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এবং সুমন ভাই আসলে এই মুহূর্তে তেমন কিছুই করছে না, যদিও উনি মধু ওভাবে আনতে পারে না, তবে অন্যদের সাথে সুন্দরবনে যায়, মাছ টাছ ধরে যতটুকু পারে, এবং সরকার তাকে সাহায্য সহযোগিতা করছে, এবং সুন্দরবনের কর্তৃপক্ষ থেকে তাকে একটা রেশন কার্ড করে দেওয়া হয়, সেই টাকায় উনি চলতেছে, উনি ভালোই আছে। কিন্তু 2টা বউয়ের প্যারা উনি ঠিক নিতে পারতেছে না, ওনার সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। বন্ধুরা, বিনীত অনুরোধ থাকবে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আপনারা একটা কমেন্ট করে সুমন ভাইকে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। তবে হ্যাঁ, ঠান্ডার প্রকোপ প্রচুর পরিমাণ বেড়ে গেছে, চারিদিকে প্রচণ্ড রকমের ঠান্ডা, এবং আমি কালকে মোটরসাইকেল চালিয়েছি হেলমেট ছাড়া, আমার চোখের মধ্যে কি জানি পড়েছে, প্রচণ্ড ব্যথা করছে। যারা মোটরসাইকেল ড্রাইভ করেন এই শীতকালে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, কারণ কুয়াশা ভীষণ খারাপ। আর অবশ্যই শীতের কাপড় পরবেন। ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।